আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি, বিএনপি সমাবেশে অভিযোগ ফখরুলের। ডোনাল্ড লুর আসার খবরে বিএনপি নেতারা আবার চাঙা হচ্ছেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রকৌশলীদের টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর। পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের শাহবাগ অবরোধ, পদযাত্রায় পুলিশি বাধা, ১৫ জন আটকের দাবি। আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে নয়াপল্টনে যুবদলের সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এই সরকারের নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বিভিন্ন দাবিতে দীর্ঘদিন পর রাজপথের কর্মসূচিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে দক্ষিণ মহানগর বিএনপির সমাবেশের পর শনিবার সমাবেশ করছে যুবদল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তিসহ সব কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে দলের নেতারা উপজেলা নির্বাচনে কম ভোটারের উপস্থিতি প্রসঙ্গ তুলে বলেন, সরকারের নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নেই। যে যাই বলুক, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ঋণ খেলাপিদের স্বার্থে নতুন আইন করেছে। আওয়ামী লীগ সরকারে থাকলেও অন্য কারণ নির্দেশে দেশ চলছে বলে অভিযোগ করেন তিনি। ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে, ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। অতীতের স্বৈরশাসকদের পরিণতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকেও একদিন বিদায় নিতে হবে। সেই জনগণকে আরো শক্তিশালী একটা ব্যুহ প্রতিরোধ রচনা করতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু ঢাকায় আসার খবরে বিএনপি নেতারা চাঙা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের শান্তি সমাবেশে এই কথা বলেন তিনি। গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যেরও কড়া জবাব দিয়েছেন ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ দলের কেন্দ্রীয় নেতারা। শান্তি সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন তারা। ওই বিএনপি জামাত অবশক্তি, যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন করে অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার পল্টনে মিথ্যাচার করেছেন গয়েশ্বরচন্দ্র রায়। আওয়ামী লীগকে ভারতের দালাল বলার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ভারতের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি, আস্থা ও বিশ্বাস হারিয়েছে। বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের
বিএনপির আন্দোলন ও সব নাটক ভুয়া বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, জনগণ থেকে মালিকানা ছিনতাই হয়ে গেছে, এখন জনগণের কথায় চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এই রকম কোনো বিষয় ঘটছে না। বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশটাকে দখল করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। আমার দেশ প্রজারা বলবে আমি চালাবো, আমি সরকার গঠন করব, আমি সরকার পরিবর্তন করব। উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য, আমার ভাইয়ে ভাইয়ে বৈষম্য করা, সেটা থেকে আমরা মুক্তি চাই। সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। এটা আমি আগে কয়েকবার বলছি, মালিকানা তাদের হাতে নাই। উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় তা টেকসই, পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি সম্মেলনে সরকার প্রধান জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে। দেশের পুরনো পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি বর্তমানে এর প্রায় 17,000 সদস্য দেশের উন্নয়নে কাজ করছেন। শনিবার এই সংগঠনের 61তম সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রমনায় আইইবির সামনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রে দেশের বিভিন্ন প্রকল্পে প্রকৌশলীদের অবদান তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যুদ্ধ বিধ্বস্ত দেশে সড়ক, কলকারখানা নির্মাণ সহ সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে, শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। তিনি বলেন, 2026 সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণা হওয়া দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই। অবকাঠামো উন্নয়ন নিয়ে সমালোচনাকারীদের জবাব দেন সরকারের প্রধান নির্বাহী। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা এই প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। প্রকৌশলীদের বেশ কিছু দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা আমরা বিবেচনা করব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সেটা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছে চাকরির প্রত্যাশীরা। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরির প্রার্থীরা যোগ দেন। বিকাল 3টার দিকে গণভবন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগ মোড় অবরোধ করে তারা। এ সময় চারপাশে জ্যাম লেগে যায়। প্রায় আধা ঘন্টা অবরোধের পর পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ সময় অবরোধ স্থল থেকে 15 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। দর্শক, সংবাদ সংশে থাকছে জাপানের শিবাজাকুরা ফুল উৎসব নিয়ে একটি প্রতিবেদন। যাচ্ছি পরে খবরে।
কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি হলেও প্রধান ডেটা সার্ভারে কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মামুনুল হক। তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বোর্ডের সব ধরনের কার্যক্রম অটোমেশনে আনার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সম্প্রতি সনদ জালিয়াতি ইস্যুতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট ও সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান এবং তার স্ত্রী জড়িত থাকায় আলোচনায় আসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি জাল সনদের অভিযোগ থেকে বোর্ডকে মুক্ত করতে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদের ফরেনসিক অডিটের দায়িত্ব বুয়েটের আইআইসিটি বিভাগকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কতটা বাস্তবায়ন করতে পেরেছে বোর্ড, এমন প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান জানান, সব কলঙ্ক থেকে বোর্ডকে মুক্ত করার জন্য মাত্র কাজ শুরু হয়েছে। পুরো জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় লাগবে। সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা অটোমেশনে নিয়ে আসতে চাই। তো আমরা ইতিমধ্যে একটি ফরেনসিক অডিটের, যেটা সাইবার ফরেনসিক অডিট বলা হয়, সেটির পরিকল্পনা গ্রহণ করেছি। এটি আমরা খুব সহসাই আমাদের এটির কাজ শুরু হবে। আমাদের এসএসসির ফলাফলটি দেওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে এই কাজটি শুরু করব। তিনি জানান, বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতে সনদ জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যদি সার্টিফিকেট মার্কশিটেরও যদি ম্যাচিং করি আমরা, তাহলে কিছু সার্টিফিকেট তো পাওয়া যাবে যেগুলোর মার্কশিট আসলে ব্ল্যাঙ্ক চলে আসবে বা সেখানে মার্কশিট নাই। একটি মেসেজ দিতে চাই যে বোর্ড কোনো ক্রমেই আমরা আমাদের যে ট্রান্সপারেন্সির বিষয়টির প্রশ্ন আমরা আপোষ করব না। যারাই এখানে অন্যায় করেছে বা অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ধারাবাহিকভাবে খুঁজে বের করা হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ থাকার পরও চড়া দাম অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজি ছাড়া আর কিছু নয়। শনিবার ঢাকায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি সম্মেলনে এমনটাই বলেন বক্তারা। এটি অরাজকতা আখ্যা দিয়ে তারা বলেন, সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার। হু হু করে বেড়েছে দাম। বেশিরভাগ পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। এই অবস্থায় শনিবার রাজধানীর টিসিবি ভবন অডিটোরিয়ামে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয়। এতে জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় তারা অসাধু ব্যবসায়ীদের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। ক্যাবের কেন্দ্রীয় নেতারা বলেন, পেঁয়াজের ভরা মৌসুম এবং ভারত থেকে আমদানির পরও দাম কমছে না। দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হলেও দাম নাগালের বাইরে। এটি গ্রহণযোগ্য নয়। ভরা মৌসুমে কিন্তু আমাদের এখন 50 টাকার উপরে আলু, এটা আমাদের দেশি উৎপাদন, এবং পরবর্তী সময়ে ভারত থেকে আমদানি করার পরেও কিন্তু আলুর দাম কমে নেই। পেঁয়াজের ঘটনা কিন্তু একই। ভোক্তাদের অধিকার যদি সংরক্ষিত না হয় তাহলে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নয়, সেটাও মানতে হবে। সুতরাং সরকারকে মেনে নিতে হবে ভোক্তা অধিকারের যে বিষয়গুলো আছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে বাজার আরও অস্থির হয়ে পড়বে বলে মনে করে ভোক্তাদের অধিকার আদায়ে সোচ্চার এই সংগঠন। অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ীদের কথা সরকার, ব্যবসার আনুকূল্যে নানা সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু আমরাও যদি ভোক্তারাও যদি তেমনি রকম একইভাবে সংগঠিত হতে পারে এবং চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সরকার ভোক্তার স্বার্থ সংরক্ষণে অধিক মনোযোগী হবে। ভোক্তা অধিকার আন্দোলন টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন ক্যাব সভাপতি ভোক্তা আন্দোলন আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর খাল, ড্রেন ও লেকে মিলেছে সোফা, বাথটাব, কমোড ও লেপ তোশক সহ গৃহস্থালী নানা সামগ্রী। এগুলো উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য এইসব পণ্য ও অন্যান্য বর্জ্য অনেকাংশে দায়ী বলে জানান মেয়র। একটু ভারী বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকা ও রাস্তা তলিয়ে যায়, ফলে জলাবদ্ধতায় বাড়ে জনভোগান্তি।
শনিবার সকালের বৃষ্টিতে এমন অবস্থায় তৈরি হয় ঢাকার কয়েকটি এলাকায়। যত্রতত্র ময়লা আবর্জনা ও গৃহস্থালী সামগ্রী ফেলার কারণে পানি সরতে পারছে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 16106 আপনারা যদি ফোন দেন, কোথাও যদি পানি যদি জমে থাকে, আমাদের কুইক রেসপন্স টিম, যেটাকে আমরা কিউআরটি বলছি, কিউআরটি ইমিডিয়েটলি সেখানে চলে যাবে এবং আমাদের 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। শনিবার রাজধানীর বিভিন্ন খাল, লেক ও ড্রেন থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। যত্রতত্র বর্জ্য না ফেলতে সচেতনতার কথা বলেন মেয়র। অভিজাত এলাকার লোকজনও লেকে বর্জ্য ও গৃহস্থালী সামগ্রী ফেলায় পিছিয়ে নেই, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেয়র। কেউ আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন ভবনের সামনে 7 দিন চলবে এই বর্জ্য প্রদর্শনী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে অডিট কার্যক্রমে সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, অডিট কার্যক্রম আরও ফলপ্রসূ হলে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার সুনিশ্চিত হবে। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মানসম্পন্ন এবং রিয়েল টাইম অডিট সম্পন্ন করতে অর্থ মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মানের অডিট সম্পাদনের লক্ষ্যে সামগ্রিকভাবে অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। বিরোধীদের কোনো ভিত নেই, তাদেরই কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, মাহমুদুর রহমান মান্না এরই মধ্যে 7টি দল পরিবর্তন করেছেন। তাদের দলের মানুষের আওয়াজ বড়, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে 2000 ভোটও পাননি বলে মন্তব্য করেন মন্ত্রী। দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মান্না ভাই মাশাআল্লাহ এই পর্যন্ত 7টি দল বদল করেছেন। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যাবে না। তো তারা যেভাবে কথাগুলো বলছেন, সরকারের নাকি একদম ভিত নাই, তোমরা তো টেনে ফেলে দিতে চেয়েছিলে, টান দিতে গিয়ে দেখা গেল তোমরাই ধপাস করে পড়ে গেছো। দেশ গঠনে যুগোপযোগী ও দক্ষ যুব সমাজের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন এক অবারিত সুযোগের দুয়ার খুলে দিয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন কেবলের ফলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তরুণরা ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে গ্রামে বসেই, যা অর্থনীতিকে বেগবান করছে। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পৌঁছে দিতে আগামী 10 জুন থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে এই তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে 10 জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। পদ্মা সেতু দিয়ে এবার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। টানা 5মবারের মতো চালু হচ্ছে এই ট্রেন। এর আগে লোকসানের কারণে এই ট্রেন বন্ধ করে পশ্চিমাঞ্চল রেল। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। গত 15 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় 29,735টি শিক্ষা
প্রতিষ্ঠানে মোট 20,24,192 শিক্ষার্থী অংশ নেয়। রবিবার ফল প্রকাশের পর দুপুর 12:30টায় সচিবালয়ে এসএসসির ফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনু মারা গেছেন। গতরাত 2:45টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারের সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এই প্রবীণ রাজনীতিবিদের মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রনুকে। রাজবাড়ীতে ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক ইটভাটা। সেখানে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। অবৈধ এইসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ীতে ফসলি জমির উপর এভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এতে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। জেলা সদরের 5 উপজেলায় শুধু 3 ফসলি জমিতেই নয়, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে উঠেছে এসব ইটভাটা, যার বেশিরভাগেরই নেই লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটাগুলোয়। 20, 50, 30 বিঘা জমি অনাবাদী হয়ে যাচ্ছে। কোনো লাইসেন্স নাই ঠিক মতো, কতজনের আছে কতজনের নাই আমি দেখছি। আর কয়েকদিন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর এই শস্য শ্যামল ক্ষেত আর দেখা যাবে না। ফসলের জমি বাটি কাটিয়ে ইট বানাইতেছে, ওই ইট বিক্রি করতেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া ইটভাটায় আইন অনুসারে কয়লা পোড়ানোর কথা, কিন্তু যেসব ইটভাটায় কয়লার পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কাঠ বা এই ধরনের কিছু, সেখানেও আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার 78টি ইটভাটার মধ্যে 56টি অবৈধ। দীপ্ত, বার্তা কক্ষ। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে থাকতে পারে বলে মনে করছে বাইডেন প্রশাসন। এটি এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর সমালোচনা। শনিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল সরকার হয়তো যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যুক্তিসঙ্গত কারণে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রে সরকারের হাতে এই সম্পর্কে যথেষ্ট তথ্য নেই বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কাল মিরপুরে 5 ম্যাচ সিরিজের শেষ টি20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম 3 ম্যাচ জয়ের পর মিরপুরে হোম অফ ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটিং দুর্দশা। তারপরও সাকিব মুস্তাফিজের বোলিং তাণ্ডবে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এখন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় স্বাগতিকরা। তবে বিশ্বকাপের আগে ব্যাটারদের এমন পারফরম্যান্স দলের জন্য বড় চিন্তার বিষয়। এখন শেষ ম্যাচে নিজেদের সেরা ছন্দে ফেরাই লক্ষ্য শান্ত বাহিনীর। অন্যদিকে ধোলাইয়ের হাত থেকে বাঁচতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সিকান্দার বাহিনীর। সংবাদ শেষ করব ভিন্ন ধরনের এক খবর দিয়ে। জাপানে চলছে শিবাজাকুরা ফুলের মৌসুম। হালকা থেকে গাঢ় গোলাপি রঙের এই ফুল ঘিরে প্রতি বছর সেখানে আয়োজন করা হয় বিশাল এক উৎসবে, যা দেখতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটক। চারপাশে সবুজ আর মাঝখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি ফুলের বাগান। এই হচ্ছে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজির পাদদেশের চিত্র। প্রতি বছর এই মৌসুমে সেখানে কয়েক মাইল জুড়ে ফোটে শিবাজাকুরা ফুল। একে লন চেরি ফুল নামেও ডাকা হয়।
এবছর 15,000 বর্গফুট এলাকায় 5 লাখের বেশি ফুল ফুটেছে। এই ফুলকে কেন্দ্র করে প্রতি বছর এ এলাকায় শিবাজাকুরা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এটি জাপানের অন্যতম সুন্দর জায়গাগুলোর একটি। আমি যতবার এসেছি প্রতিবারই মুগ্ধ হয়েছি। এবছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক হাজার পর্যটক এসেছেন এই শহরে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি, বিএনপির সমাবেশে অভিযোগ ফখরুলের। ডোনাল্ড লুর আসার খবরে বিএনপি নেতারা আবার চাঙ্গা হচ্ছেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রকৌশলীদের টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর। চাকরির বয়স 35 প্রত্যাশীদের শাহবাগ অবরোধ, পদযাত্রায় পুলিশি বাধা, 15 জন আটকের দাবি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।